ইনকিলাব মঞ্চ মূলত যেই কাজটিতে ফোকাস যে ইনসাফ কায়েমের পক্ষে থাকা এবং ইনসাফের কথা বলা। এবং ইনকিলাব মঞ্চ এখনও তার নিজস্বতা নিয়েই টিকে আছে। স্বাধীনতার পরে যে জায়গায় ছিলাম আমরা এখন ওই জায়গায় আছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখছেন LB24 এর দেশের কথা অনুষ্ঠান। আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে ভিন্ন ভিন্ন ধরনের মেহমান নিয়ে আমরা প্রোগ্রাম করে থাকি। এই প্রোগ্রামটির মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে দেশের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের কল্পনা, আমাদের প্রস্তুতি, আমাদের যে কর্মকাণ্ড, এগুলি কতটুকু আসলে দেশের কল্যাণে কাজে লাগে, সেই সাথে দেশের বর্তমান এবং বর্তমান অবস্থা কেমন, ভবিষ্যৎ পরিকল্পনা কী, ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে বাংলাদেশ, এই বিষয়গুলো নিয়ে সাধারণত আমরা কথা বলে থাকি। আজকে আমাদের একটি বিশেষ অনুষ্ঠানের এই আয়োজন আসলে মূলত ইনকিলাব মঞ্চ। আপনারা জানেন শহীদ ওসমান হাদি শহীদ হওয়ার পরে তার এই ইনকিলাব মঞ্চটিকে ধরে রাখার জন্যে তার তৈরি যে জনশক্তি ছিল তারা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাঝখানে বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও আপনারা শুনেছেন, যদিও তারা আসলে হাদি ভাইয়ের যে পদাঙ্ক অনুসরণ করে সততা এবং নিষ্ঠার পরিচয় দিয়ে তারা কোনো ধরনের এই বিষয়গুলোর মধ্যে, এই বিতর্কিত বিষয়গুলোর মধ্যে নিজেদেরকে পা দেয়নি এবং নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করেছে। এবং ইনকিলাব মঞ্চ এখনও তার নিজস্বতা নিয়েই টিকে আছে। ভবিষ্যৎ ভালো জানে, তবে এই যে কর্মী বাহিনী সে তৈরি করে রেখে গিয়েছে, তারা যদি একজনও দাঁড়ায় থাকে তাহলে সে এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাবে, এটি সবাই বিশ্বাস করে। আমরা তাদের এই সার্বিক অবস্থা নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে কি হচ্ছে এবং যদি জুলাইয়ের সনদ বাস্তবায়ন না হয় ফ্যাসিবাদ কি আবারও বাংলাদেশে চেপে বসবে, এই বিষয়টি নিয়েই আমরা মূলত কথা বলবো আজকে। এই জন্যে আমাদের স্টুডিওতে আমাদের দুজন মেহমান হাজির আছেন যারা ইনকিলাব মঞ্চের ইউকের প্রতিনিধিত্ব করেন। আমাদের সাথে আছেন, আমার ডাইনে আছেন রফিক হায়দার ভাই। রফিক ভাই, আপনি অনেক দূর থেকে এসেছেন, ব্রিস্টল থেকে, আপনি সবসময় আসেন। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এটা তুলে ধরেন তাহলে খুব। না, আমার নাম রফিক হান্নান, আমি ইউকে ইনকিলাব মঞ্চের সাথে আছি আর কি। আমাদের সাথে আছে ডক্টর নাকিব কামরান। নাকিব ভাই, আপনি যদি আমাদের দর্শকদেরকে, আমাদের এই প্রোগ্রামে আপনাকে স্বাগতম, সেই সাথে আপনি যদি আমাদের দর্শকদেরকে আপনার পরিচয় এবং আপনার অবস্থান তুলে ধরেন। আসসালামু আলাইকুম। আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ডক্টর নাকিব কামরান, ইনকিলাব মঞ্চের ইউকের সাথে রয়েছি। অসংখ্য ধন্যবাদ। আমরা জানি সম্প্রতি সময়ে আপনারা ইউকে থেকে, বিশেষ করে ইউকেতে ইনকিলাব মঞ্চের কমিটি ঘোষণা করেছেন, অফিসিয়াল কমিটি, যে কমিটি একটি বেশ বৃহৎ কমিটি আপনার ঘোষণা করেছেন। আগামী পথ চলা আপনাদের সেই কমিটির উপর বেস করে হবে। আমাদেরকে যদি এই কমিটি সম্পর্কে কামরান ভাই আপনি একটু ব্রিফলি বলেন। আমাদের ইনকিলাব মঞ্চ ইউকের কমিটিতে ইউকের বিভিন্ন সিটিগুলো থেকে প্রতিনিধিত্ব রয়েছে। আমাদের এখানে লন্ডন থেকে শুরু করে ব্রিস্টল, ম্যানচেস্টার এবং প্রত্যেকটি বড় সিটিরই হচ্ছে যে প্রতিনিধিত্ব রয়েছে। আমাদের প্রায় 50 সদস্যের একটি কমিটি রয়েছে, যেখানে আমাদের ইম্প্যাক্ট টিম আলাদাভাবে রয়েছে, মিডিয়া টিম আলাদাভাবে রয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের কাজগুলোকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে, এবং ইউকে থেকে প্রতিনিয়তই অনেকেই আমাদের সদস্য পদ গ্রহণ করছেন। তো ইনশাল্লাহ ইনকিলাব মঞ্চ ইউকে, ইনকিলাব মঞ্চের হাদি ভাইয়ের যেই স্বপ্ন, ইনসাফ প্রতিষ্ঠার যে লড়াই, সেটা আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। অসংখ্য ধন্যবাদ নাকিব ভাই। আমরা যে বিষয়টি নিয়ে আর একটু কথা বলতে চাই সেটি হচ্ছে বর্তমানে আপনি তো কমিটির সাথে আছেন, বর্তমান কমিটি আপনার অবস্থান কোথায়? মেম্বার সেক্রেটারি। আপনি মেম্বার সেক্রেটারি। অসংখ্য ধন্যবাদ। আপনারা মূলত ব্রিটেন থেকে এই ইনকিলাব মঞ্চকে কিভাবে আসলে এগিয়ে নিয়ে যেতে চান, যদি একটু বলেন। না, মেইন কাজগুলো তো বাংলাদেশ থেকে হয়। আমরা এইখান থেকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার, ইন্টারন্যাশনালি রেকগনিশন আর্ন করা, ফাইন্যান্সিয়ালি এবং গবেষণামূলক যে কাজগুলো আমরা এইখান থেকে যতটুকু করতে পারি ওইগুলা করবো আর কি ইউকে থেকে। এবং ইউকেতে বাঙালি কমিউনিটি যারা আছেন ওদের মাঝে আমরা এই ইউক্রেনের মঞ্চে ক্রিয়েটার অ্যাওয়ারনেসটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি আর কি। অসংখ্য ধন্যবাদ নাকিব ভাই। নাকিব কামরান ভাই, আপনি যদি একটু আমাদেরকে মূলত আপনাদের যে প্রস্তুতি, আপনারা এখানে কমিটি করেছেন, বাংলাদেশে তো কমিটি অনেক আগে থেকেই আছে,
এবং সারা বাংলাদেশে বোধহয় কমিটি করারও একটা পরিকল্পনা ছিল, আমি জানি না এখন কি অবস্থা। যদি আমাদেরকে একটু বলেন যে সারা বিশ্বে এবং বাংলাদেশে আপনাদের জাস্ট ইনকিলাব মঞ্চের বর্তমান অবস্থাটা যদি একটু ব্রিফ করেন তা ভালো হয়। বাংলাদেশ ইনকিলাব মঞ্চ আগের মতনই হচ্ছে যে পরিচালিত হচ্ছে। ইনকিলাব মঞ্চের যেই স্পিরিট, এটি হচ্ছে যে প্রথমত আমাদের ক্যাম্পাস ওয়াইজ আমাদের কমিটিগুলো এখন যাচ্ছে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের কমিটি রয়েছে, এভাবেই বড় বড় সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে কমিটি আসছে। ইনকিলাব মঞ্চ মূলত যেই কাজটিতে ফোকাস, যে ইনসাফ কায়েমের পক্ষে থাকা এবং ইনসাফের কথা বলা, যে কোনো ধরনের অসঙ্গতি যেগুলো বৈষম্য আসছে সেগুলোর প্রতি মানুষদেরকে সচেতন রাখা এবং ন্যায়ের পথে মানুষের যে ইনসাফ ভিত্তিক যে প্রয়োজনগুলো আছে সেই প্রয়োজনের পক্ষে কথা বলার জন্য ইনকিলাব মঞ্চ রয়েছে। বর্তমানে আপনারা জানেন চট্টগ্রামে খুব বাজেভাবে বন্যা আক্রান্ত হয়েছে। আমরা ইনকিলাব মঞ্চ ওখানে আমাদের জাবের ভাই সহ আমাদের ইনকিলাব মঞ্চের সব সদস্যরা ওখানে ছুটে গিয়েছে মানুষকে একটু সাপোর্ট দেওয়ার জন্য। যেই মানুষ যেই দুর্ভোগের মধ্যে পড়েছে সেখানে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা আমরা করছি। তো এভাবেই হচ্ছে যে আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের যেই ইনসাফ ভিত্তিক প্রয়োজনীয়তাগুলো রয়েছে সেগুলোর পাশে থাকার। আর ইনকিলাব মঞ্চ বাংলাদেশ আপনারা জানেন কিছু অসুবিধার মধ্য দিয়ে মনে হচ্ছে যাচ্ছিল, কিন্তু এখানে অনেকের মধ্যে একটি মিসকনসেপশন তৈরি হতে পারে যে ইনকিলাব কালচারাল সেন্টার বা ইনকিলাব মঞ্চ বিষয়টি কি। আসলে ইনকিলাব কালচারাল সেন্টার ইনকিলাব মঞ্চেরই একটি উদ্যোগ ছিল, যে বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী যেই সাংস্কৃতিক শক্তি রয়েছে তার বিপরীতে আরেকটি সাংস্কৃতিক শক্তি দাঁড় করানো। সো এটি একটি প্রাতিষ্ঠানিক রূপ অথবা একটি ইনস্টিটিউশন বা একটি কাঠামো, এভাবে বলা যেতে পারে যে এটা একটা হচ্ছে যে শুধুমাত্র একটি ফিজিক্যাল ফর্ম। তো ইনকিলাব মঞ্চ এরকম ফিজিক্যাল ফর্ম আরও ক্রিয়েট করতে পারে, তা নিয়ে প্রবলেম নেই। এখন আমরা ইনকিলাব মঞ্চ থেকে যেই মূল আমাদের যেই যাত্রা, মূল আমাদের যে কর্মকাণ্ড সেগুলোর প্রতি ফোকাস, এবং ইনশাল্লাহ পরবর্তীতে আমরা এই পথে আবারও যাত্রা শুরু করব। ধন্যবাদ। আর রফিক হান্নান ভাই, আপনি যদি আমাদেরকে বলেন একটি বিষয়, যে আমরা দেখলাম যে নির্বাচনের পরবর্তীতে নতুন সরকার গঠন, যেটি সবারই একটি কাঙ্ক্ষিত বিষয় ছিল, এবং জুলাই বিপ্লবের সূত্র ধরেই এই সরকার প্রতিষ্ঠিত হলো। এই নির্বাচন মানে দীর্ঘ মানুষের প্রবঞ্চনার শিকার যে মানুষরা অপেক্ষায় ছিল, দীর্ঘ 17 বছর যারা বা 20 বছর যারা ভোট দিতে পারেননি তারা অপেক্ষায় ছিলেন। এরপরে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক ধারার প্রবর্তন হলো, একটি নির্বাচন অনুষ্ঠিত হলো, এবং সেই নির্বাচনে একটি সরকার রাষ্ট্র গঠন করলো, বিরোধী দল তাদের অবস্থান নিল। আপনারা আপনাদের ভূমিকা পালন করে যাচ্ছেন একটি পেশার শক্তি হিসাবে, যেটি শুরু থেকেই করে আসছেন হাদি ভাই পরবর্তীতে এটিকে ধরে রাখার চেষ্টা চলছে। আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, যে আসলে এই যে সরকারের পরিবর্তন বা রাজনৈতিক কাঠামোর পরিবর্তন, এই কাঠামোর পরিবর্তনের ভিতর দিয়ে একটি দল কিভাবে ফ্যাসিবাদে নিপতিত হয় বা কিভাবে ফ্যাসিবাদদের মধ্যে ঢুকে যায়, বিষয়টি যদি আমাদেরকে একটু বলেন। না, এখানে বোধহয় আমাদের একটু বোঝার একটু ব্যবধান আছে। আমরা এইটা প্রায় বলি যে একটি দল কিভাবে ফ্যাসিবাদে চলে যায়, এই কথাটা আমরা বলি। দল আসলে ফ্যাসিবাদে চলে যায় না। বাংলাদেশের যে একটা দল তো পতিত হয়েছে, আর একটা দল যে আছে, অনেস্টলি স্পিকিং এই দলগুলো হচ্ছে পারিবারিক ভিত্তিক, এবং ওই পরিবার থেকে যে ব্যক্তি তার পরিবারটারে রিপ্রেজেন্ট করে সেই দলটারে রিপ্রেজেন্ট করে। দলের মধ্যে কে কি বলল, কার কি গুরুত্ব আছে, ওইটা কিন্তু আওয়ামী লীগ বিএনপিতে ম্যাটার করে না। ম্যাটার করে আওয়ামী লীগে শেখ হাসিনা কী বললেন বা কী করলেন। বিএনপিতে ম্যাটার করতো খালেদা জিয়া কী বললেন বা করলেন। বিএনপিতে ম্যাটার করে তারেক জিয়া এখন কী বলবেন বা করবেন। তাদের নিজের দলেই গণতন্ত্র নাই। দলে যদি গণতন্ত্র থাকতো তাইলে আমরা আলোচনা করতাম যে দল কীভাবে ফ্যাসিস্ট হয়, ওইটা আলোচনার বিষয়ই না আমাদের। আপনি যেটা বললেন যে এই দীর্ঘদিন আন্দোলনের পরে যে গণতান্ত্রিক সূচনা হলো, গণতান্ত্রিক সূচনা কিন্তু হয় নাই। ভালোর মাঝে একটা কাজ হয়েছে যে গণভোটটা হয়েছে এবং 70% মেজরিটি নিয়ে গণভোটটা পাস করছে। ওইটা ইমপ্লিমেন্ট নিয়েই সমস্যা হচ্ছে এখানে। আমরা স্বাধীনতা পরে যে কাজগুলা হওয়ার কথা ছিল ওই কাজগুলা হয় নাই, যার জন্যই জুলাই সনদের প্রয়োজন পড়ছে।
এবং জুলাই সনদটা এখন বাস্তবায়ন হয়ে নিয়ে এই যে টালবাহানা চলছে এবং আমরা যে প্রেশার গ্রুপে কাজ করছি, এই কাজটা এখনও আমরা সেই স্বাধীনতার পরে যে জায়গায় ছিলাম আমরা এখনও ওই জায়গায় আছি। এই যে আমাদের গণতন্ত্র এবং আমাদের যে ন্যায্য অধিকার, নাগরিকের যে ন্যায্য অধিকার, ওইটা আমাদের বুঝতেই এখন পুরোপুরি পারি নাই। যখন আমরা আমাদের অধিকার বুঝবো তখন আমরা ওই অধিকারের জন্য আন্দোলন করতে হবে আর কি, জোরভাবে আন্দোলনে নামতে পারবো। অধিকারই আমরা বুঝি নাই। এই যে অধিকার যে আমরা বুঝি নাই এবং আমাদের যে সম্মানজনক অধিকার দিতে হবে, এর জন্যই আমরা জুলাই সনদে বাস্তবায়নের জন্য আন্দোলন করতেছি। এই হচ্ছে বর্তমান বিষয়। অসংখ্য ধন্যবাদ রফিক হান্নান ভাই। আমরা একটু ঘুরে আসি আমাদের নাকিব কামরান ভাইয়ের কাছ থেকে। আপনি যদি আমাদেরকে একটা বিষয় একটু ক্লিয়ার করেন। রফিক হান্নান ভাই তো বললেন যে আসলে যখন একটি গণতন্ত্র থাকে একটি দলে, তখন সেখানে ফ্যাসিবাদ নিয়ে কথা হয় যে সেটা কিভাবে ফ্যাসিবাদের মধ্যে চলে যায় অথবা কেন যায়, এটারই ব্যাখ্যা হতে পারে। যেহেতু এই দলগুলো বাংলাদেশে বিশেষ করে প্রধান দুই রাজনৈতিক দল যেহেতু গণতান্ত্রিক সিস্টেমে না চলে পারিবারিক একটি কাঠামোর মধ্যে দিয়ে পরিচালিত হয়, সো সেখানে দলের যোগ্যতা অযোগ্যতা বা ফ্যাসিবাদের মধ্যে নিপতিত হওয়ার বিষয়টি আসলে ওইভাবে আর থাকে না। তবে আমরা দেখে আসছি যে এই ব্যক্তিকেন্দ্রিক আচরণ থেকেই আসলে ফ্যাসিবাদের জন্ম হয়। যখন ব্যক্তিকেন্দ্রিক দল পরিচালিত হয়, যদি গণতান্ত্রিকভাবে দল পরিচালিত হতো তাইলেও হয়তো সেখানে ফ্যাসিবাদ কীভাবে আসতো সেটা ডেফিনেটলি আমাদের চিন্তা বা কথা বলার বিষয় হতো। কিন্তু আমরা দেখেছি যে যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে যে রাজনৈতিক দলগুলোতে, সেখানে ফ্যাসিবাদ ওইভাবে জেকে বসতে পারে না। কিন্তু যখনই ব্যক্তিগতভাবে পারিবারিক যখন নিয়ন্ত্রণে দলগুলো চলে, তখনই আসলে ফ্যাসিবাদটা চেপে বসে। এখন আমার যে বিষয়টি আপনার কাছে জানতে চাও সেটা হচ্ছে যে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় অথবা না হয়, যেটিই হোক, যদি বাস্তবায়ন হয়, এটি কি ফ্যাসিবাদের মধ্যে ঢুকে যাওয়ার প্রবণতাকে রক্ষা করতে পারবে? যদি আমাদের দলীয় কাঠামো পরিবর্তন ছাড়া এভাবে চলে, তাহলে কি শুধু জুলাই সনদ বাস্তবায়নের মধ্যে দিয়ে আপনি কি ফ্যাসিবাদকে স্টপ করতে পারবেন? রফিক হান্নান ভাই যেটা বললেন যে আসলে ফ্যাসিবাদের প্রশ্ন তখনই আসে যখন রাজনৈতিক বা একটি প্রক্রিয়া গণতন্ত্রের মধ্যে ঢুকে, যেখানে ইটসেলফ পরিবারতন্ত্র হচ্ছে যে সমগ্র রাজনীতিটাকে ডিফাইন করতেছে। সেখানে আসলে এখানে পরবর্তীতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আনাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যেমন আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট দেখেন যে আমাদের গ্রামাঞ্চলে, যেটা আমাদের বেশিরভাগ অঞ্চল বা শহর তো খুব অল্প কিছু অঞ্চল বাংলাদেশে, বেশিরভাগ গ্রামাঞ্চলের মানুষজন কিন্তু আসলে একটা এমপিকে ভোট দেয় তার প্রভাব প্রতিপত্তি এগুলার উপর বেসিস করে। সে বাংলাদেশ মানুষকে হচ্ছে যে ওভাবে জাজ করে না যে তার ক্ষমতা কতটুকু, পড়াশোনা কতটুকু, তার কতটুকু কমিটমেন্ট রক্ষার দায় আছে, সেগুলো না। সে দেখে সে কত বড় নেতা এবং তার বড় দলের মধ্যে তার পজিশন কতটুকু, ইত্যাদি ইত্যাদি। এবং বাংলাদেশে ভোট কিনা যায় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে হচ্ছে যে জনগণ আসলে যে নাগরিক হয়ে ওঠার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ভিতরে এখনও প্রবেশই করতে পারে নাই। মানুষের যেই অধিকার রয়েছে সেই অধিকারের ব্যাপারে সচেতনতাই এখন মানুষের মধ্যে নাই। মানুষ মনে করে 5 বছর পর পর আমি ভোট দিব, ভোট দেওয়ার পরে কেউ একজন ক্ষমতায় যাবে, এরপরে আর কি হলো না হলো এত একটা মাথা ব্যথা নাই। 24কে আমরা এজন্যই হচ্ছে ভ্যালু করি, কারণ 24-এ এসেই এই ছন্দপতন হয়েছে এবং মানুষের মধ্যে একটি নিজেদের নাগরিক হয়ে ওঠার যে প্রবণতা সেটি শুরু হয়েছে। আপনি যদি বর্তমান নতুন প্রজন্ম জেনজির দিকে তাকান, তারা কিন্তু প্রত্যেকটি বিষয় নিয়ে অ্যানালাইসিস করে এবং বোঝার চেষ্টা করে কি হচ্ছে, কেন হচ্ছে, কোনটা হলে ভালো হয়, এবং তাদের একটা মতামত রয়েছে। সেই জায়গা থেকে আমাদের গদবাঁধা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের খুবই একটি সুবিধাজনক অবস্থানে তারা থাকতে পারছে না, যে কারণে তারা বিভিন্নভাবে জুলাই আন্দোলনকে ডিফেম করার চেষ্টা করে, জুলাইয়ের নেতাদের ডিফেম করার চেষ্টা করে, এবং সাধারণ মানুষদেরকে এখনও ওরা হচ্ছে যে বিভিন্নভাবে কটু কথা বলে তাদেরকে তাদের নাগরিক হয়ে ওঠার যে প্রবণতা সেটিতে তারা এনকারেজ করতে চায় না। তো আপনি যে বিষয়টি বললেন জুলাই সনদ কি পারে কিনা ফ্যাসিবাদ রুখতে, এখানে জুলাই সনদ ইটসেলফ সবকিছু করে ফেললে বিষয়টা এরকম না। হ্যাঁ, কনসেপ্টের মধ্যে থেকে কি কোনো বিষয়টি কি এইভাবে আসবে যে হ্যাঁ, যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে এখানে যে রূপরেখা আছে সেটি ফলো করলে ফ্যাসিজম স্টপ করা সম্ভব, এই ধরনের কি কোনো সম্ভাবনা আছে? আমি একটু এড করে এখানে করবো, সরি না, ওই যেটা বললাম যে আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থা, পলিটিক্যাল যে অবস্থা, যারা তখনকার
দেশের কর্তা যোগ্য জ্ঞানী ব্যক্তিরা ছিলেন। আমরা যখন দেশটা বিল্ড করার কথা ছিল যে ভাই হয় নাই, এখন আমরা বর্তমান কাঠামো রাইখা কীভাবে এই গড়টারে টিকিয়ে রাখা যায়, তখন এইভাবেই এক্সপার্টিরা ওই জুলাই সনটারে খেটার করছেন যে এই এই পুরো কাঠামো তো ভাঙ্গা যাবে না একসাথে, এতদিন করে ওটা কাঠামো, এই কাঠামোরে রাইকা কীভাবে দেশটা গণতান্ত্রিক পর্যায়ে যেতে পারে। জুলাই সনদ এটা 100% করতে পারবে না, কিন্তু 90% সহযোগিতা করবে। জুলাই সনদে যে বিষয়গুলো আছে এগুলো যদি রাজনৈতিক দলরা মানে, যেটা তারা সাইন করছিল, যদি তারা মানে, তাহলে অটোমেটিকলি ওই মেকানিজমটা ওরা তৈরি করেছিলেন যে দেশটা গণতান্ত্রিক দিকে বা মানুষের যে ন্যায্য অধিকার বোঝার যে ক্ষমতা, ওই স্পেসটা মানুষ পাবে। যে মানুষ যে ইলেকশনে অনেক, মনে করেন আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, বেশিরভাগ পার্সেন্টেজ মানুষ নির্বাচনের জন্য এই জন্য অপেক্ষা করে যে আমি যখন নির্বাচন আসবে তখন নেতারা আমার কাছে আসবে, আমার কাছে অনুরোধ করবে, আমি তখন আমার মূল্যায়নটা বুঝবো, আমি কত টাকা পাবো, ওইটা সে চিন্তা করে। ওই যে তার যে বুটের যে আসল ভ্যালুটা, তাকে বোঝার জন্য যে স্পেস দিতে হয়, যে স্পেসটা পাবে, ওইটা জুলাই সনদের মাধ্যমে হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। এর জন্যই আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলন করতেছি। অসংখ্য ধন্যবাদ। ডক্টর নাকিব কামরান ভাই, আপনি যদি আমাকে এই বিষয়টি আরেকটু ইয়ে করে বলেন যে বিএনপি যদি এটি জুলাই সনদটাকে পুরোপুরি না মানে, অথবা যদি তারা মেনে নেয়, বা আমরা এখন যেটা দেখছি এটা নিয়ে বেশ তালবাহানা চলছে এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের, যেমন ধরেন এখন রফিক ভাই যেটা বললেন, আমি যদি জিজ্ঞেস করি এটার দায় কি আপনাদের, আপনারা তখন ওইটা অ্যান্সার দিতে ব্যস্ত হয়ে যাবেন, আপনারা পরবর্তী স্টেপে আর যাচ্ছেন না, যেটি আমাদের সমাজে বেশিরভাগ রাজনৈতিক টকশো বলেন বা বিভিন্ন আলোচনা বলেন, এটাই হয় যে যখন 26-এ, যখন হচ্ছে 36-এর জুলাইয়ের যে বিপ্লবটি হলো বাংলাদেশে, সেই বিপ্লব পরবর্তীতে যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো, সেই কেয়ারটেকার গভর্নমেন্ট আসলে এটা পরে এখন এসে অনেক কোশ্চেন দাঁড়াচ্ছে যে তাদেরকে কারা আসলে সেট করেছে। সেই সময়ই তো চেলেই একটি বিপ্লবের পরে যে কোনো রাষ্ট্রকাঠামোকে ভেঙে নতুনভাবে সাজানো যেত, সেই অপশনটা আপনারা মিস করেছেন। আপনারা বলতে বিপ্লবী যারা ছিল তারা সবাই এই অপশনটা মিস করেছে। সেই সময় ভেঙে নতুন বাংলাদেশ গড়ার যে প্রক্রিয়াটা, সেটা থেকে তারা সামহাও ট্র্যাপে পড়ে হোক, বা এটা আমরা বুঝি অনেক কিছুই আছে এখানের পিছনে, অনেক বিষয় আছে, সেখানে তারা তাদের সেই মূল জায়গাটা তারা ধরতে পারেনি, যে কারণে তারা সেই আগের কাঠামো, যেই কাঠামো ভেঙে দেওয়ার জন্য এই বিপ্লবটা, সেই কাঠামো না ভাঙতে পেরে ওই কাঠামোর ভিতরে ঢুকে গেছে বিপ্লব, যে কারণে বিপ্লবের রেজাল্ট আপনারা পাচ্ছেন না। কিন্তু বিষয়টা হচ্ছে যে বিএনপি কেন এটি মানবে না? তারাও তো এই বিপ্লব করেই এসছে, তারা এই বিপ্লবের মধ্যে দিয়েই তাদের জন্ম হলো নতুনভাবে। তাদের নেতাদের বক্তব্যগুলো আমরা যদি এখনও সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে দেখি, যে সবাই তখন এই বিপ্লব যারা করেছে তাদেরকে কতভাবে কান্না জড়িত কণ্ঠে তাদের আবেগ দিয়ে অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু সময়ের ব্যবধানে এটি ধীরে ধীরে ম্লান হচ্ছে এবং বিএনপি আজকে ক্ষমতায় গেছে, তারা এটিকে সরাসরি মেনে নেওয়ার ক্ষেত্রে অপারগতা দেখাচ্ছে, তারা বিভিন্ন কজ ইস্যু করছে, বিভিন্ন ডিসক্লেমার দিচ্ছে। এটি হওয়ার কোনো কারণ আপনি আইডেন্টিফাই করতে পারছেন কি? এটা কেন এটা করবে? প্রথম কথা হচ্ছে যে আমাদের যে গণ অভ্যুত্থানটা, এটা আসলে এমনভাবে হয়েছে যে আমরা যারা বাংলাদেশে যারাই হচ্ছে যে আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, তারা আসলে বোঝাপড়াটা ওই পর্যায়ে হয়ে ওঠে নাই, বা হচ্ছে তাদের মধ্যে যোগাযোগ এবং নেতৃত্বের জায়গাটা ওভাবে হয়ে ওঠে নাই যে আসলে এই ব্যবস্থাটা ভেঙে যে নতুন একটি ব্যবস্থা করতে হবে সেই জায়গায় যাওয়া। মাত্র যদি বলি 18 বা 16 তারিখ থেকে শুরু করে 37 তারিখ পর্যন্ত 20 দিন হচ্ছে যে মানে এই মূল গণ অভ্যুত্থানের একটা পিরিয়ড ছিল। সো এই 20 দিনের মধ্যে কিন্তু আমাদের হ্যাঁ, আন্দোলনটা আমরা দেখেছি, আমরা সরাসরি এই সময় থাকতে পারিনি দেশে না থাকার কারণে, বাট আমরা দেখেছি আন্দোলনের গতিপথ এবং তাদের যে অ্যাক্টিভিটিস। ওই টাইমটাতে আসলে বাংলাদেশে যারা রাজনীতি সচেতন মানুষ, আমরা যারা স্কুল কলেজে পড়ে এসেছি, রাজনীতি দেখে এসেছি, আমরা এটুকু বুঝি যে ওই সময় আসলে যে ফ্লোটা থাকে, ওই ফ্লোর মধ্যে চিন্তা করা, এটাকে গঠন করা খুবই ডিফিকাল্ট। এটা দায়িত্ব থাকে মুরব্বীদের, যারা থিঙ্ক ট্যাঙ্ক, তাদের দায়িত্ব থাকে এটাকে পিছন থেকে এই বিষয়টাকে সেট আপ করা। যদি হয়ে যায় তাহলে এটা হবে, যদি না হয়ে যায়, যেটা আমরা দেখি যে আমরা বলি যে আমেরিকা বা ব্রিটেন বা এই ধরনের উন্নত দেশগুলা, অথবা আমাদের পড়শি দেশের কথাও যদি আমরা বলি যে তাদের সবসময় তারা যেখানে হাত দেয় সেখানে A B C D ডিফারেন্ট
পরিকল্পনা থাকে, তারা এটা পিছনে তাদের বছরের পর বছর তাদের ইন্টেলেকচুয়ালরা কাজ করে, মিলিয়ন মিলিয়ন পাউন্ড তারা খরচ করে তারা একটা পরিকল্পনা সাজায়। যদি কোনো কারণে এই যদি না বাস্তবায়ন হয়, তারা এটা বদার করে না, দেন তারা সুইচ করে বিতে চলে যায়, বি না করলে সিতে চলে যায়। তাদের ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়া থাকে। যদি আপনি নিয়েও নেন, আপনাকে সাপোর্ট দিয়ে এমন জায়গায় উঠায় দিবে, ওখান থেকে আর আপনি নামতে পারবেন না, আপনার কাছ থেকে তারা আবার হাতায় নিবে। সো এরকম নানা ধরনের পরিকল্পনা থাকে। তো এই ক্ষেত্রে আমি ওই জায়গায় যেতে চাই না, কারণ ওই পরিস্থিতিটা ছিল আন্দোলনের পরিস্থিতি। তখন একটা মানে ট্রানজিশনাল পিরিয়ড, কীভাবে এখান থেকে বের হয়ে আসা যায় এটা নিয়ে সবাই ব্যস্ত ছিল, এবং সেখানে যাদের দায়িত্ব ছিল তারা দায়িত্বে ব্যর্থতা পরিচয় দিয়েছে, যে থিঙ্ক ট্যাঙ্ক থাকার কথা ছিল, বা যাদের এগুলো নিয়ে চিন্তা করা দরকার ছিল, যাদেরকে এই ছাত্রদেরকে যারা সাপোর্ট করার জন্য তাদের ইন্টেলেকচুয়ালিটি ব্যবহার করা দরকার ছিল, তারা হয়তো বা করতে পারেনি। সেটা নানা কারণ থাকতে পারে, আমরা ওটাতে গেলে অনেক দীর্ঘ আলোচনা। আমরা মূলত জানতে চাই যে এই আন্দোলনের মধ্য দিয়েই তো এই দলগুলো এখন যারা আছে, সরকারি দল, বিরোধী দল বা অন্য আরও যারা রাজনৈতিক দল আছে, এই দলগুলো এই আন্দোলনের মাধ্যম দিয়েই তো আজকে গণতান্ত্রিক একটা ব্যবস্থার এস্টাবলিশমেন্ট করতে পারলো। তারা নতুনভাবে একটি সুন্দর একটা নির্বাচন করতে পারলো, সেই নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসলো। কিন্তু কথাটা হচ্ছে যে জুলাইয়ের যে দিক নির্দেশনা ছিল, সেটা তো একসময় সবাই অ্যাকসেপ্ট করে নিছে, এবং তাদের টার্গেট যেটা ছিল সেটা সেই সময় তারা বাস্তবায়ন করতে পারেনি। পরে রাজনৈতিক দলগুলোর হাত ধরে বাস্তবায়ন করতে চাইছে, রাজনৈতিক দলগুলো সেখানে তখন অ্যাগ্রি ছিল। কিন্তু এখন এমন কি হলো মাঝখানে যে তারা কেন এটার থেকে বিরোধিতা করতেছে? এটা আসলে আমি ওই জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হবে এবং হাসিনা দেশ ছেড়ে চলে যাবে, এটি আমার মনে হয় না আন্দোলনের যারা নেতৃত্ব ছিল, যা পিছনেও ছিল, তারা এই বিষয়টি আসলে প্ল্যান করতে পেরেছিল। এটা আকস্মিকভাবেই আল্লাহর তরফ থেকে হয়েছে। তো এখানে যেটা হয় যে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা জীবন দিয়েছে, রাস্তায় থেকে যে লড়াই করেছে। এখন মেইনস্ট্রিমের নেতারা এখানে কতটুকু আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, আপনি যে কথাটাই বললেন, পেছন থেকে গাইড করা, এভাবে প্ল্যান সাজানো, সেই বিষয়টি মনে হয় না উপস্থিত ছিল, তা বলেই এই অবস্থা হয়েছে। এবং গণঅভ্যুত্থানের পরে যেটি দেখা গেল যে বিভিন্নভাবে একটি জাতীয় সরকার গঠন করার কথা বলা হচ্ছিল, সে জায়গায় বিএনপি অপারগতা প্রকাশ করে। এবং তার পরবর্তীতে বর্তমানে সংসদে দাঁড়িয়ে যে তারা জবানবন্দি দিচ্ছে যে জুলাই সনদে সাইন করার তাদের অন্যতম কারণ ছিল তারা নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ তারা ওই সময়টিতে সবার সাথেই সম্বোধন সূচক ব্যবহার করেছে, যাতে তারা শুধুমাত্র নির্বাচনের স্টেপ ল্যাডারটিতে উঠতে পারে। এবং যখন নির্বাচনটিতে উঠলো এবং বিভিন্নভাবে তারা সংখ্যাগরিষ্ঠতা পেল, এখন আর তাদের পেছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই, কারণ তারা এখন অ্যাবসুলেট ক্ষমতার অধিকারী। যেটি হয়ে যাচ্ছে যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচার, যেটি এখনো পরিবর্তন হয়নি, যে কেউ অ্যাবসোলিউট ক্ষমতার অধিকারী হলে যে জনগণের চাওয়া পাওয়া যে জায়গাটিতে রয়েছে, যে ঘটনাক্রমে তারা ওই জায়গাটিতে পৌঁছালো, সেইগুলো তার মনে থাকে না, সে তখন সেগুলোকে ডিনাই করে বসে। যে জায়গা থেকে বিএনপির বর্তমান এই পরিস্থিতি, তারা এখন জুলাইকে বিভিন্নভাবে যে তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করছে, তাদের নেতাকর্মীদের দিকে তাকানো, অথবা বিভিন্ন ধরনের সোশ্যাল ফিল্ড লেভেলে তাদের প্রচারণার দিকে তাকান। ইভেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি ভোটের পক্ষে ভোট চাইলেন, এবং তার পরবর্তীতে অন্যান্য দলীয় নেতারাও ভোট চাইলেন, বাট পরবর্তীতে এখন এসে আমরা দেখতেছি তারা ইভেন গণভোটকে ডিনাই করছে। সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে জুলাই বাস্তবায়ন আইন এবং গণভোট অধ্যাদেশ একটি প্রতারণার দলিল। এইভাবে যে ওনারা এই বিষয়গুলোকে মানে খুব নিচুভাবে মানুষের কাছে প্রেজেন্ট করতে যাচ্ছে। তো এটা একদিক থেকে ফ্রাস্ট্রেশনের ব্যাপার হলেও কিন্তু তারা তাদের অবস্থানটি পরিষ্কার করে দিয়েছে। এখন কেন এরকম করছে, আপনাকে এখানে আরেকটি শক্তি এখানে সূত্রের মধ্যে আনতে হবে, যে গত 17 বছর যাবৎ ফ্যাসিবাদ যে ক্ষমতায় ছিলেন, ফ্যাসিবাদের আইকন ছিল হাসিনা, যেটি বর্তমানে ভারতে আছে। কিন্তু ফ্যাসিবাদের যে এস্টাবলিশমেন্ট, ফ্যাসিবাদের যেই প্রশাসক, পুলিশ, সেনাবাহিনী এবং যত ধরনের আমলারা রয়েছে, যত ধরনের নেটওয়ার্ক তাদের মধ্যে রয়েছে, যে বন্দোবস্ত রয়েছে, সেটি কিন্তু এখনও ইনট্যাক্ট। এবং বর্তমান বিএনপি যেমন একটি ভাব নেয় তারা নিজেরা নির্বাচনে জিতে এসেছে, এই শক্তিটি তাহলে কোথায় গেল? এই শক্তি তো অবশ্যই বাংলাদেশে এখনও উপস্থিত রয়েছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার এত অল্প সময়ের মধ্যে আমি জানি না কেন কার্যকরী পদ্ধতিতে বিচারের দিকে তারা যেতে পারেনি। যারা জড়িত সন্দেহে রয়েছে তাদেরকে আমরা এখনও বিভিন্নভাবে দেখি, তারা জেলখানায় বা পুলিশের সাথে খুবই ভালো মেজাজে তারা সেখানে আছে। তারা দেখলে মনে হয় না তারা সেখানে একটি আবদ্ধ অবস্থায় বিচারের প্রক্রিয়ার ভিতরে আছে। তো বিভিন্ন কারণে এই শক্তিটি বাংলাদেশে এখনও সক্রিয় অবস্থায় আছে, এবং বিএনপি তাদের সাথে একটি সম্বোধন লিয়াজু করে যে ক্ষমতায় বর্তমানে টিকে আছে। তো বিভিন্ন কারণে বিএনপি যে চাচ্ছে
যেভাবে তারা ক্ষমতা আসলে সেটিকে ভুলে দিতে, মানুষকে ভুলিয়ে দিতে। যে কারণে জুলাইকে তারা অস্বীকার করছে, জুলাই সনদকে অস্বীকার করছে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে অস্বীকার করছে, কিন্তু আবার বলছে যে আমরা জুলাই সনদকে প্রতিটি অক্ষর অক্ষরে ধারণ করি। এই বিষয়টি খুব ইন্টারেস্টিং, কারণ জুলাই সনদকে ধারণ করা, কিন্তু অন্যদিকে জুলাই সনদের বাস্তবায়ন যে প্রক্রিয়া সেটিকে ডিনাই করার মাধ্যমে তারা যে একটি ছলচাতুরি সাধারণ মানুষের সাথে খেলতে চাচ্ছে, যে অর্থাৎ আপনি একটি দেহকে ভালোবাসেন কিন্তু সেই দেহের প্রাণকে আপনি হচ্ছে ডিনাই করতেছেন। তার মানে কি আপনি ওই দেহটাকে আপনি মমি করে জাদু করে রেখে দিচ্ছেন, সেটি কোনো কার্যকর হচ্ছে না। তো তারা তাদের মতন করে তাদের দলীয় স্বার্থকে বিবেচনায় রেখে তারা বর্তমানে চাইছে যে নিজেদের আরও এস্টাবলিশ করতে, যেটা আসলে আমার মনে হয় পরবর্তীতে বুমেরাং হবে। কারণ আমরা যদি বর্তমান বাংলাদেশের দিকে তাকাই, আমাদের যে জুলাইয়ের যারা আন্দোলন কর্মী ছিলেন এবং যারা শহীদ আহত পরিবার রয়েছে এবং তাদের আবেদন সাধারণ মানুষের মধ্যে এখনও যেভাবে প্রতিফলিত হয় এবং আমাদের জেনজি এখনও যেভাবে হচ্ছে বিভিন্নভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে, এটি কিন্তু আসলে একটি আলামত দেয় যে জুলাই এখনো শেষ হয়নি। যদি বিএনপি হচ্ছে যে মনে করে তারা পার পেয়ে গিয়েছে এবং তারা জুলাইকে ডিনাই করে খুব স্বাচ্ছন্দ্যে ক্ষমতায় থাকতে পারবে, আমার মনে হয় এটি তাদের ভুল ধারণা। তো এইসব কারণে আমার মনে হয় যে বিএনপি নিজস্ব ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এবং তাদের পূর্ববর্তী কোনো কমিটমেন্ট আছে কিনা সেটি বাস্তবায়ন করার জন্য এখন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি করছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর নাকিব কামরান ভাই। আমি একটু রফিক হান্নান ভাইয়ের কাছে বিষয়টিতে জানতে চাবো। তার আগে আমরা আমাদের মূলত বিষয়টি হচ্ছে যে এরকম একটি পরিস্থিতিতে আমরা দেখেছি এর আগেও যখন কোনো দল বা কোনো ব্যক্তি এটিকে এই ধরনের সিচুয়েশনটাকে নিজেদের অবস্থান বাড়ানোর জন্য দলীয় স্বার্থ দেখতে গিয়ে তারা যখন মাস পিপুলকে ডিনাই করে, তখন এটা রেজাল্ট কখনোই খারাপ হয় না। আমরা 17 বছরের এই হিউজ ক্ষমতা দেখার পরও, অ্যাবসলিউট ক্ষমতা দেখার পরেও তাদেরকে পালাইতে দেখেছি। সো এটা নিয়ে আমাদের আমি জানি না যে কেন রাজনৈতিক দলগুলো বিষয়গুলোকে এত ক্লিয়ারলি দেখতে পায় না। তবে আপনার কাছে মূলত আমার যেটি জানার থাকবে সেটি হচ্ছে এরকম পরিস্থিতিতে আমাদের সাধারণ মানুষ যারা আন্দোলন করেছিল, করে আজকের পরিবর্তনটা আনলো, তাদের আসলে পরবর্তী এখনকার পরিস্থিতিতে করণীয় কী আছে। তবে সম্মানিত দর্শক, আমরা এই বিষয় নিয়ে আরও কথা বলবো। আপনারা দেখছেন LB24 এর দেশের কথা। আমরা আলোচনা করছিলাম আমাদের জুলাই সনদ না হলে ফ্যাসিবাদ কি আবারও ফিরে আসবে কিনা, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম। সম্মানিত দর্শক, আপনারা আমাদেরকে দেখতে থাকুন। আমরা ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসছি। ইউরো বাংলা ট্যুরস বারিয়াম থাকি 2027 সালের হজ বাংলাদেশ হইয়া আমরা বুকিং নিলাম। হজের রেজিস্ট্রেশন মেয়াদ 26 সেপ্টেম্বর পর্যন্ত। মক্কাতে আমরা সাফা টাওয়ার নিয়ে রাখবো ইনশাআল্লাহ, মদিনাত মাইস্তান আল হারসিয়াত নিয়ে রাখবো ইনশাআল্লাহ। আমরা স্টার্টিং পয়েন্ট 5 স্টার হোটেল 7200, ইকোনমি প্যাকেজ 5500। আপনারা আইজও আমরা সাথে যোগাযোগ করুকা, বুকিং দৌকা ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমরা ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। আমরা কথা বলছিলাম জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিজম কি আবারও চেপে বসবে কিনা, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম। আজকে আমাদের সাথে দুজন বিশেষ মেহমান উপস্থিত আছেন। ইনকলাব মঞ্চের দুইজন প্রতিনিধি আমাদের সাথে প্রতিনিধিত্ব করতেছেন। একজন রফিক হান্নান সাহেব, উনি মেম্বার সেক্রেটারি ইনকলাব মঞ্চ ইউকের, আর একজন আছেন ডক্টর নাকিব কামরান, অর্গানাইজিং সেক্রেটারি ইনকলাব মঞ্চ ইউকে। আমরা তাদের কাছে আবারও ফিরে যাব। আমাদের যে কথাগুলো চলমান ছিল, আমরা যে বিষয়টি নিয়ে নাকিব কামরান ভাই এতক্ষণ ব্যাখ্যা করলেন যে আসলে কি এমন হলো যেটার কারণে বর্তমান ক্ষমতাসীন দল আবারও সেই একই প্ল্যাটফর্মে যাচ্ছে এবং একই দিকে যাচ্ছে এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি করছে। আমি আসলে এই বিষয়টির পরবর্তীতে আমি যে এই বিষয়টি আসে, সাধারণত যদি এরকম গড়িমসি হয় বা সরকার যারা আছেন তারা যদি বিষয়টিকে সিরিয়াসলি না দেখেন, সেই ক্ষেত্রে যে জনগণ, আমরা জানি যে রাষ্ট্র কাঠামো 3টি সেক্টরের মাধ্যমে চলে, একটি বিচার বিভাগ, একটি সংসদ, আর একটি হচ্ছে সংবিধান। এই 3টি বিষয় দিয়ে একটি রাষ্ট্র কাঠামো পরিচালিত হয়। এই 3 বিষয়ের উপরে যে শক্তি থাকে, যে পাওয়ার থাকে, অ্যাবসুলেট পাওয়ার যাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে জনগণের পাওয়ার। এইরকম একটি পরিস্থিতিতে আগামীর বাংলাদেশ কোথায় যাবে, সেই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের ভূমিকা কী থাকা উচিত, তারা কি করবেন, সেই বিষয়টি আমি জানতে চাই। রফিক হান্নান ভাই, আপনি যদি আমাদেরকে বিষয়টি একটু ব্যাখ্যা করে বলেন। না, এভরি যে রিয়াকশন যেটা হবে, এটাই আবার আরেকটা বিপ্লব ওনারাই ঘুরাইয়া দেবেন। এই বিএনপি যে কার্যকলাপ যেগুলো করতেছে, ওর ফলটাই হবে আরেকটা বিপ্লব। গত বিপ্লবে আমরা যে ভুল করছি, যে বিপ্লবী সরকার গঠন করতে পারি নাই, এখন তো আমরা জানি না গেছি যে ভুলটা কী হয়েছে। আরেকটা বিপ্লব যদি হয়,
বা করতেই হয়, ইনশাআল্লাহ বিপ্লবী সরকারি গঠন হবে। যেটা আমরা এতদিনের যে ফেসিবাদ বলতেছি, আমরা যাদের সাথে সামন্তায়িকা লড়তেছি, যাদেরকে আমরা দেখতেছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, ওরা তো হচ্ছে সামনের ছবি, কিন্তু এর পিছনে কিন্তু বড় একটা শক্তি আছে, আমরা জানি। এই যে সিনিয়র মেয়ে যেটা বলল যে আমার দাদি বাংলাদেশকে স্বাধীন করছিল ভারতের স্বার্থে, এইখানে আওয়ামী লীগের চাইতে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়ার বেশি বেনিফিট পাচ্ছে ইন্ডিয়া, ভারত। আমরা কিন্তু লড়তেছি ভারতের সাথে, আওয়ামী লীগের সাথে না। আওয়ামী লীগ তাদের একটা প্রক্সি, আমাদের সামনে আছে। এখন যেটা আপনি বললেন যে বিপ্লবী সরকার কেন ঘটলো না, অ্যাডভাইজাররা কি অ্যাডভাইস করলো, আমাদের কোশ্চেন ওইটা নেই। আমাদের কোশ্চেন হচ্ছে যে পরবর্তীতে একবার তো বিপ্লব করলো, মানুষ রক্ত দিল, জীবন দিল, পঙ্গুত্ব বরণ করলো, আবারও আর একটা বিপ্লব, এটি কি কতটুকু পসিবল, অথবা তাদের আর কোনো ভেরি কিছু করার সম্ভাবনা আছে? এই যে যেটা সমস্যা কিন্তু এক জায়গায়, বিএনপি যদি একটা রাজনৈতিক দল হয়ে গড়ে উঠতে পারতো, তাইলে তারা এই জিনিসগুলো ওরা করতো না। মনে করেন আমরা জানি আওয়ামী লীগে এতজন ঋণ খেলাপি আছে, বিএনপিকে কতজন ঋণ খেলাপি আছে, এটা কোনো হিসাব আছে? তাদের দলটা যদি রাজনৈতিক কর্মকাণ্ডের ভিতরে না ঢুকে, ওরা বিজনেস ভিত্তিক, অবৈধ বিজনেস ভিত্তিক দল হয়ে গেছে। বিভিন্নভাবে রাজনৈতিক ব্যবসায়ীরা বিএনপি ব্যবসায়ীদের সহযোগিতা করে, বিএনপি ব্যবসায়ীরা আওয়ামী লীগ ব্যবসায়ীদের সহযোগিতা করে। ওরা ওই মুডে চলে গেছে। ওরা কিন্তু বাংলাদেশে গণতন্ত্র আছে কি নাই, থাকবে কি হবে, আন্দোলন হবে কিনা, তা ওরা বর্তমান যে তাদের যে ক্ষণস্থায়ী যে বেনিফিট কতটুকু তারা নিতে পারছে। চাঁদাবাজি একটা বড় ব্যবসা হয়ে যাচ্ছে, ঋণ খেলাপি বাড়তেছে, টাকা পাচার আস্তে আস্তে শুরু হয়েছে, ওই মোহে ওরা পড়ে গেছে। এবং পতিত সরকারের অবৈধ সম্পদ যে ওরা রেখে গেছে, ওইটা কীভাবে কে বাগ বাটুরা করবে, ওইটা নিয়ে ওরা ব্যস্ত। ওদিকে ওদের নাই। বিএনপিতে যদি তারেক জিয়ার চাইতে বড় বড় ব্যক্তি, যদি যোগ্য মানুষ যদি বিএনপিতে থাকে, ওই ব্যক্তি কি বিএনপির দলের প্রধান হতে পারবে? এটা কি বস্তু, এটা কি চিন্তা করতে পারি আমরা? এটা যদি না হতে পারে, তাইলে বিএনপিকে কি আমরা একটি রাজনৈতিক দল হিসাবে চিন্তা করতে পারি? ওইটা একটা পারিবারিক সংগঠন, মানুষকে জিয়া পরিবারকে মানুষ ভোট দেবে, দানের শীষে ভোট দেবে, এইটাই একটা কালচার গড়ে উঠেছিল। ওই কালচারটা ওরা ধরে রাখতে চায়, এর জন্যই ওরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। সমস্যা ওই জায়গায়। এবং আমরা বিএনপি ছাড়া যারা আছে, যারা বাংলাদেশপন্থী মানুষ, যে এইটার আমরা তো বুঝলাম বিষয়টি। এখন আমাদের যেটি জানা দরকার ছিল যে সাধারণ মানুষের যে আন্দোলন করে সাধারণ মানুষ এই পরিবর্তন করলো, তাদের করণীয় কি, তারা কি করবে এই মুহূর্তে? তাদের তো আকাঙ্ক্ষা বাস্তবায়ন হলো না, তো তাদের করণীয় কি? আপনারা কি মনে করেন যে তাদের কি করাটা দরকার? আগের আন্দোলন যে কারণে হয়েছিল, যে কারণগুলো ছিল, এই কারণগুলো এখনো বিদ্যমান আছে। ওই কারণগুলোই মানুষকে বাধ্য করবে আরেকটা বিপ্লব ঘটানোর জন্য। এবং আরেকটা বিপ্লব ঘটানো ছাড়া তো আর কোনো রাস্তা যদি রাজনীতিবিদরা না দেয়, তাইলে তো মানুষের কাছে আর কোনো অপশন থাকবে না। অসংখ্য ধন্যবাদ রফিক হান্নান ভাই। আমি আবারও একটু ডক্টর নাকিব কামরান ভাইয়ের কাছে যাব। আপনি কি মনে করেন যে এই বিপ্লব যারা করেছিল, বা এখনো যে সাধারণ মানুষ, তারা তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে এটি তারা আশা করেছিল, বাট সেটি যেহেতু আমরা দেখছি যে এটি হয়নি বা হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের করণীয় কি হতে পারে? ধন্যবাদ। এখন আমি যেটি দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ কিন্তু এখন অনেক সচেতন। আপনি বিভিন্ন সময়ে দেখতে পাবেন যে আমাদের সড়ক প্রতিমন্ত্রী বা যোগাযোগ মন্ত্রী যিনি আছেন, উনি ইভেন অনেক বড় বড় নেতারা সাধারণ মানুষের কাছে যে তোপের মুখে পড়ছে। কারণ সাধারণ মানুষ 17 বছরের ফ্যাসিবাদ দেখার পরে 24-এ এতগুলো রক্ত দেখলো, এতগুলো জীবন চলে যেতে দেখলো, তারপরে তাদের আশা এবং আকাঙ্ক্ষার জায়গা এটাই ছিল যে তারা পূর্ববর্তী যে বন্দোবস্ত, যে আগের রাজনীতিক যে পরিস্থিতি, যে বাজে অচল অবস্থা, সে অচল অবস্থায় তারা ফেরত যেতে চায় না। সেখানেই কিন্তু সাধারণ মানুষ প্রতিবাদী হয়ে ওঠে। আপনি বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি যারা করতে যায়, তাদের সাথে কিন্তু সাধারণ মানুষের ক্ল্যাশ হচ্ছে। বিভিন্ন মানুষ চাঁদা দিতে অস্বীকার করছে এবং সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ভেসে আসছে। তো এইভাবেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে তার যে দাবি, তার যে হচ্ছে যে অধিকার, সে কিন্তু অধিকার সচেতন হয়েছে 24-এর পরবর্তীতে, এবং এটি কন্টিনিউয়াসলি চলতে থাকবে। কারণ একটা মানুষ যখন দেখলো যে তার অধিকার আদায়ের জন্য এতগুলো ছেলে মেয়ে জীবন দিল এবং এত বড় বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়লো সাহসিকতার সাথে,
তখন যদি আবার দেখে আমরা সেই বন্দোবস্তুতে ফেরত যাচ্ছি, মানুষ কিন্তু চুপ করে থাকবে না। তো এই জায়গা থেকে সাধারণ মানুষ অবশ্যই রিয়াকশন দেখাবে এবং দেখাচ্ছে অলরেডি। এবং আমাদের সবচেয়ে বড় যে জেনজি এবং ইয়াং জেনারেশন যারা রয়েছে, যারা বর্তমানে অনেক বেশি রাজনীতি সচেতন, এবং আপনি গেলে দেখবেন আমরা 24-এর আগে আমাদের সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করলে বিভিন্ন ধরনের টপিক একটা পর একটা চেঞ্জ হতে থাকতো। আমরা দেখতাম সোশ্যাল মিডিয়াতে এন্টারটেনমেন্ট, গেমস, ফুটবল, বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে যে থাকতো। কিন্তু আপনি যদি এখন একটু কমন ট্রেন্ড ফলো করেন, আমাদের ইয়াং জেনারেশন কিন্তু রাজনীতি সচেতন। তারা রাজনীতির প্রত্যেকটি বিষয় নিয়ে কথা বলে এবং তার প্রত্যেকটি বিষয় নিয়ে তাদের ওপিনিয়ন শেয়ার করে। এটি 24-এর অনেক বড় একটি পাওনা, মানে আমাদের অর্জন। কারণ আমাদের যেই অ্যাপলিটিক্যাল জেনজি হয়ে রয়েছিল, যারা সবাই মনে করতো যে এই প্রজন্ম দিয়ে পরবর্তীতে কি হবে, তারা তো সারাদিন ফেসবুক, ইউটিউব, টিকটক নিয়ে ব্যস্ত। কিন্তু এই প্রজন্মই যখন হচ্ছে রাজনীতি বোঝার চেষ্টা করছে, রাজনীতিতে অংশগ্রহণ করছে এবং রাজনীতির পরবর্তী গতিপথ কি সেটা নিয়ে তারা ওপিনিয়ন দিচ্ছে, এটি কন্টিনিউয়াস থাকবে। তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো তাদের যদি তাদের যেই করণীয় ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, সাধারণ মানুষ আবারও তাদের ভূমিকায় চলে আসবে। কারণ এখানে এই দেশটি, কোনো রাষ্ট্রে কোনো রাজনৈতিক দল বা কোনো আমলাতন্ত্র বা কোনো এস্টাবলিশমেন্টের অধিকার না, সাধারণ মানুষের অধিকার। এটি যখন মানুষ বুঝতে পেরেছে, তাহলে কোনো না কোনো সময় তারা এটি আবার রিক্লেম করবে। তো এই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই সচেতন হওয়া উচিত যে 17 বছর যেই ভুল করে আওয়ামী লীগের আজকে বর্তমান পরিস্থিতি, তারা যেন সেই একই পথে পা না বাড়ায়। কারণ আওয়ামী লীগ যেই রকম একটি শক্তিশালী দল হিসেবে ছিল, রফিক হান্নান ভাই যে কথাটাই বললেন যে ইন্ডিয়া যেভাবে আওয়ামী লীগের প্রতি সম্পূর্ণ ইনভেস্টমেন্ট করে তাদেরকে গোড়া শক্ত করে রেখেছিল, তাদেরই যখন দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, সেই জায়গাতে তো বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে তাদেরকে তো ভারত বা তাদের অন্য যে যদি কেউ শেল্টার দেয়, তাদের গোড়া তো শক্ত করা কখনোই সম্ভব না। কারণ আওয়ামী লীগ ছাড়া ইন্ডিয়া অন্য কাউকে ততটা ট্রাস্ট করতে পারে না। এটা আমাদের ঐতিহাসিকভাবেই প্রমাণিত। বিএনপির এই বিষয়গুলো আমলে নেওয়া উচিত। আমি জানি না কেন তারেক রহমান বর্তমানে জনগণের মানে কথাগুলো বা জুলাইয়ের যে দাবিগুলো, সেগুলোর ব্যাপারে কথা বলে না। শুধুমাত্র আমরা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সেই বিষয়ে কথা বলতে দেখি। কারণ এই সংসদ প্রথম অধিবেশন শুরুর দিকে যখন জুলাই সনদ এবং যেই সংস্কার, যেই পরিষদ গঠনের যে কথা ছিল, তখন শুধুমাত্র সালাউদ্দিন আহমেদই ইভেন তারেক রহমানের হয়েও এই বিষয়গুলো ফেস করতেন। তো এখানে কোথাও কোনো না কোনো একটি অসঙ্গতি বা একটি ছন্দপতন হয়েছে, যেখানে তারেক রহমান সরাসরি এখানে পার্টিসিপেট করছেন না। কিন্তু আমরা বর্তমানে দেখছি যে উনি অনেক জায়গায় মানুষের সাথে সরাসরি বিভিন্ন সভায় যাচ্ছেন। তো আমি বাংলাদেশে বিএনপি বাংলাদেশের পক্ষের একটি শক্তি হিসেবে আমি বিএনপিকে সবসময় আশা করি যে তারা বাংলাদেশের পক্ষে থাকবে। যদি কোনো সাময়িক কোনো ধরনের তাদের মধ্যে অসঙ্গতি থাকে বা কোনো একটি শর্টকামিংস থাকে, সেটি উতরায় উঠবে এবং কোনো ধরনের দেশদ্রোহী বা দেশের মানুষের বিপক্ষে যায়, এই ধরনের কোনো ইনফ্লুয়েন্সে তারা ইনফ্লুয়েন্সড হয়ে দেশের বিপক্ষে দাঁড়াবে না। তো সেই জায়গা থেকে আমাদের কাজ বা মানুষের কাজ হচ্ছে যে প্রতিনিয়ত রাজনৈতিক যে ঘটনাগুলি আছে সেগুলোর প্রতি সোচ্চার থাকা, সচেতন থাকা এবং সেগুলো নিয়ে নিজেদের অপিনিয়ন দেওয়া। এবং আপনি এখন একটি বর্তমান ট্রেন্ড ফলো করবেন, গ্রাম বাংলাতেও চায়ের স্টলে আগে যেরকম বাংলা ছায়াছবি চলতো, সেখানে এখন ইউটিউবের মধ্যে সংবাদ চলে। ইউটিউবার যারা হচ্ছে যে রাজনৈতিক সচেতন, তাদের ওপিনিয়নগুলো মানুষ শুনছে, বোঝার চেষ্টা করছে। তেমন এটি কন্টিনিউ থাকবে এবং কন্টিনিউ হতে হতে মানুষজন বাংলাদেশের রাষ্ট্রের যে নাগরিক হয়ে ওঠার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিতে মানুষজন আস্তে আস্তে আসছে এবং আরও সচেতন হবে এবং মানুষজন তার নিজের অধিকার আদায়ে আরও স্ট্রংভাবে রাজনৈতিক দলগুলোর কাছে এবং দেশের মানুষের একসাথে হয়ে দাবি আদায় করবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ডক্টর নাকিব কামরান ভাই। আমি একটু কথা বলতে চাই, আবারও আমাদের রফিক হান্নান ভাইয়ের কাছে আসতে চাই যে আমরা দেখছি যে সময়ের ব্যবধানে, যেটি নাকিব কামরান ভাই বললেন যে সময়ের ব্যবধানে শুরুতে যদিও রাষ্ট্রের বর্তমান যিনি প্রধান, ওনার খুব একটা অ্যাক্টিভিটিস ওইভাবে দেখা যায়নি, কিন্তু সময়ের সাথে সাথে ওনার বিশেষ করে এইবার জুলাইয়ের যে সময়, এই সময় এসে উনি সংসদে যখন জুলাই নিয়ে আলোচনা হচ্ছে, আমরা দেখছি যে সেখানে সে যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা রাখছে এবং তার কথার মধ্যে ফ্যাসিজম আর না ফিরতে পারে সেটিকে স্টপ করার জন্য উনি রাষ্ট্র, সরকারি দল, বিরোধী দলকে একটি প্ল্যাটফর্মে দেখতে চান এবং উনি সে আগ্রহ প্রকাশ করেছেন এবং ওনার কিছু কর্মকাণ্ড মনে হয়েছে যে সকলকে নিয়ে চলতে চান। তাদের আসলে এই জুলাই সনদ মেনে নিয়ে সঠিক পথে আসার জন্য আপনাদের কোনো অ্যাডভাইস আছে কিনা ইনকলাব মঞ্চের পক্ষ থেকে? এই যে সবাইকে নিয়ে কাজ করতে চাই, গণতন্ত্র প্রতিষ্ঠা চাই, এইগুলাকে হাসিনা বলতো না? হাসিনা তো বলতো যে তখন সে গণতন্ত্রই ছিল, সুষ্ঠু নির্বাচন হয়েছে। তারেক জিয়া যে কথাগুলো মুখে বলতেছেন,
এইগুলা আমরা বিশ্বাস করবো কীভাবে? নির্বাচনের আগে উনি বলেন নাই যে ইয়ে দেন, হাতে ভোট দেন, আমরা একসাথে কাজ করবো, এই সেই। পরিস্থিতি তো প্রতিনিয়ত পরিবর্তিত। এখন না, ওইটা এখন উনি তো বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। এত অল্প সময়ে আপনি এটিকে কিভাবে জাজ করবেন? যখন ওরা বলল, সংসদের কিন্তু একটি সরাসরি তাদের জবানবন্দি তারা বর্তমানে দিয়েছে। জাতীয় সংসদের প্রত্যেকটি স্পিচ কিন্তু একটা ডকুমেন্টেশন এবং একটা হিস্ট্রিক্যাল ডকুমেন্টেশন, এটা আমাদের বুঝতে হবে। তাদের মন্ত্রীরা যখন প্রতিনিয়ত বলে যাচ্ছে যে আমরা নির্বাচনের আগে এই ধরনের কথা বলতাম এই কারণে, এখন এটা আমাদের না করলেও সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু আপনি একটা মানুষকে তৈরি করে নিয়ে আসার জন্যে নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, ভুল ভ্রান্তি এ ধরনের বহু কথার মধ্যে থেকেও মানুষ সংস্কার হয়ে বের হয়ে আসে। এখন আপনি যদি তাদেরকে সেই সুযোগটা না দেন, মাত্র গেছে এখনো 6 মাস হয়নি, আমরা একজন দলের প্রধান আমরা তৈরি করব না, দলের প্রধান কে হবে এটা দল তৈরি করবে। না, আপনি জিনিসটা, আমি ওইটা কোশ্চেন না, দলের প্রধান কে হবে সেটা বিষয় না। বিষয়টি হচ্ছে যে আমরা যখন দেখি যে একটি সংশোধনী প্রক্রিয়া বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে হয়, একসময় যে ব্যক্তি অপোজিট কথা বলছে তার অবস্থান মানে 360 ডিগ্রি ঘুরে যায়, পরিস্থিতি মানুষকে ওই জায়গায় নিয়ে আসে। এভাবে যদি ঘুরতে থাকে, আমরা যেভাবে শুরুটা দেখলাম, এটি সময় তো মাত্র 6 মাসও এখনো হয়নি, কেবল শুরুতে যখন একরকম দেখেছি, এই অল্প সময়ের মধ্যে দেখা গেল কিছু পরিবর্তন, কিছুটা উদারতা, কিছুটা সকলকে নিয়ে কাজ করার যে ঘোষণা, এগুলি আমরা দেখছি। এটিকে খুব আর্লি জাজমেন্ট না যে আমরা আগেই কিছু বলে না, লক্ষণ বেশি ভালো না। আপনি যেটা বলছেন, আচ্ছা আপনি কি জানেন যে এই নাহিদের সাথে যেটা হয়েছে, ইউনিভার্সিটিতে গেছিল, তার বিদ্যুৎ 4 ঘন্টা বন্ধ করে রাখা হয়েছে, এটা তো আপনি জানেন। তো তারেক জিয়া যে সংসদে যে স্টেটমেন্ট দিচ্ছেন, ওই ঘটনার সাথে কি ওইটা অ্যালাইন করে সবাইকে নিয়ে কাজ করা? আচ্ছা, উনি যেহেতু এটি বিতর্কের বিষয় না, একটা সেকেন্ড আমি আপনাকে বলি, এটি আসলে বিতর্কের বিষয় না। এটি ঘটেছে, সেটা তারা প্রতিবাদ করেছে, তার প্রতিবাদের ভাষাও আপনি শুনেছেন, খুবই চমৎকারভাবে প্রতিবাদ করেছে, সেখানে সে কথা বলে এসেছে। এবং এরকম পরিস্থিতি কিন্তু আপনি যদি একজনকে মিন করেন, একজন দলের প্রধান, সে যা বলবে সারা দেশে তাই হবে, বিষয়টি বাংলাদেশের এখন পর্যন্ত ওই কালচার তৈরি হয়নি। বাংলাদেশে এক একজন মানুষ এক এক জায়গায় তার অবস্থান থেকে সে রোল প্লে করে। এখন সরকার প্রধান হোক বা দলের প্রধান হোক, তারা যে কথাটা বলেন এইটা সবাই সবসময় মানবে বা মানে, এই কালচারটা বাংলাদেশে এখনো পর্যন্ত রিয়াল না। দুঃখজনকভাবে ওই কালচারটাই বাংলাদেশে ছিল এবং ওই কালচারটাই বাংলাদেশে আছে। মনে করেন একটা গ্রামে একটা ঘটনা করছে, খারাপ ঘটনা করছে, আগে বা এখনো বিচার কিন্তু চায় প্রধানমন্ত্রীর কাছে এখনো। সুতরাং বাংলাদেশে ওই কালচারটা আছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, এটি ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে যে এখানে এমনও হতে পারে যে একটি রাষ্ট্রের প্রধান যিনি থাকেন, তার প্রচুর দায়িত্ব থাকে, প্রচুর কর্মকাণ্ড থাকে, সবকিছু একসাথে করে আপনি রেজাল্ট একেবারে তাৎক্ষণিক প্রত্যেকটা টু দা পয়েন্টে আপনি রেজাল্ট আপনি আশাবাদী হতে চাচ্ছেন, আমরাও আশাবাদী হতে চাই, কিন্তু অতীতের ইতিমধ্যে যে এক্সপিরিয়েন্স আমরা করছি, এইগুলাতে উনার কথাতেই শুধু আমরা ভরসা করতে পারি না। উনি যদি সবার সাথে কাজ করতে চান, আমরা সবাই উনাকে সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু উনি যা বলছেন ওইটা কাজে প্রমাণ করতে হবে। এখন অসংখ্য ধন্যবাদ। আমি নাকিব ভাইয়ের কাছে একটু যাবো যে এই পরিস্থিতিতে আপনারা ইনকলাব মঞ্চ, সার্বিক পরিস্থিতি, নট অনলি একটা বিষয়, জুলাই বিপ্লবের পরবর্তীতে একটা সার্টেন পিরিয়ড তত্ত্বাবধায়ক সরকারের থাকা, সেটি থেকে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে তাদের চলে যাওয়া এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতায় আসা, রাষ্ট্রে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হওয়া, যেখানে মানুষ কথা বলতে পারছে, মানুষের তুলে নিয়ে যাওয়ার ভয় কমে গেছে, আতঙ্ক সেই লেভেলে নাই, যে কারণে এখন দেখবেন যে প্রত্যেকটা স্পটে মানুষ প্রতিবাদ করে। সেই প্রতিবাদের ধরনটা এখন ডিফারেন্ট আকারে, মানুষ খুব স্ট্রংলি প্রতিবাদ করে, সে বিশ্বাস করে হ্যাঁ যে আগের সেই আতঙ্কটা তার মধ্যে থেকে চলে গেছে। এখন এই সব কিছু মিলে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে বর্তমান সরকার জুলাই বাস্তবায়নের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হলো, জুলাই সনদ তৈরি করা হলো, সেটি দিকে সরকার না গিয়ে সেটি থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। আবার সরকারের পক্ষ থেকে বলাও হচ্ছে যে এটি আমরা কিছু সংস্কার পরিবর্ধন করে আমরা একটা জায়গায় আনবো। সব কিছু মিলে আসলে ইনকলাব মঞ্চ কি এই মুহূর্তে কি করতে পারে বা কি করা উচিত বলে আপনি মনে করেন?
ধন্যবাদ। এই প্রশ্নটিতে যাওয়ার আগে আগের প্রসঙ্গে আমি একটি পয়েন্ট অ্যাড করতে চাই। আমরা যেভাবে আশাবাদী হতে চাই যে বর্তমান সরকার দল মানুষের পক্ষে, দেশের পক্ষে কাজ করবে এবং জুলাইয়ের যেই দাবি ছিল, যে মানুষের চাওয়া ছিল সেই দিকে যাবে, এটি আসলে আমরা বাস্তব প্রতিফলন দেখতে পাই কিনা? আসলে পাই না। কারণ আপনি জানেন বর্তমানে সংসদে সংবিধান সংশোধন কমিটি হচ্ছে যে একটি করা হয়েছে, যেখানে আমরা সংস্কার চাইলাম। সংস্কার মানে হচ্ছে যে আমি টোটাল জিনিসের একটা রিফর্ম চাই, আর সংশোধন হচ্ছে যে আপনি শুধুমাত্র একটু কারেকশন করবেন। তো আমরা কিন্তু সংশোধন চাই না, আমরা সংস্কার চেয়েছি। তো যখন এই সরকার সংস্কারের পথে না যেয়ে শুধুমাত্র একটু কারেকশন এদিক সেদিক করে, সংশোধন করে, তারা হচ্ছে যে বর্তমান যে কাঠামো, যে রাজনৈতিক যেই বর্তমান যেই বন্দোবস্ত, সেই একই ধারায় চলতে চায়, এটি কিন্তু ভালো ইঙ্গিত দেয় না। আমরা কামনা করি বিএনপি এবং জিয়াউর রহমানের দল বাংলাদেশের পক্ষে, মানুষের পক্ষে থাকবে, কিন্তু তারা কিন্তু সেই সুযোগটি আমাদের দিচ্ছে না আশাবাদী হওয়ার। তো সেই জায়গা থেকে হচ্ছে যে আমি আসতে চাই যে ইনকিলাব মঞ্চ ইউকের যে কার্যক্রম রয়েছে, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি এই বিষয়ে নিজেরা হচ্ছে যে সোচ্চার থেকে মানুষজনকেও সোচ্চার রাখা। কারণ রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে শব্দের মারপ্যাচ এবং বিভিন্ন ধরনের তাদের যেই এক্সকিউজ রয়েছে, হ্যাঁ, তারা বলতে চায় যে দেশ এখনো স্টেবল করা দরকার, এই দরকার সেই দরকার। সংবিধানের মধ্যে এখন বর্তমানে হচ্ছে যে যেই আমাদের যে বাজেট অধিবেশন চলে আসলো, তার মধ্যে দিয়ে সংস্কার পরিষদের যেই নির্বাচন বা সংস্কার পরিষদ সদস্য পদ যেটি নেওয়ার কথা ছিল সেটি ঢাকা পড়ে গেল। সো বিভিন্নভাবে একটির পর একটি হচ্ছে যে ঘটনা ল্যাপস করে যাওয়ার একটি টেন্ডেন্সি রয়েছে। যেরকম বিচার বিভাগের যেই আলাদা স্বাধীনতার যে বিষয়টি ছিল, সেই বিষয়টি ল্যাপস হওয়ার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে আমরা এই প্রত্যেকটি ইস্যুকে আমরা প্রাণবন্ত রাখতে চাই এবং মানুষজনকে জানাতে চাই যে আসলে সরকারের কাজ করার চেষ্টা করছে, ঠিক আছে, কিন্তু আমাদের যে জুলাইয়ের দাবি ছিল এবং আমাদের যে সংস্কারের দাবি ছিল সেই পথে তারা হাঁটছে না। তো এই বিষয়টি নিয়ে আমরা প্রতিনিয়তই মানুষজনকে বিভিন্নভাবে সোচ্চার রাখবো। ইনকিলাব মঞ্চ যেরকম কালচারালি হচ্ছে যে বিভিন্নভাবে অ্যাক্টিভ থাকে, আমরা সেই কালচারাল এলিমেন্টগুলো এনে কীভাবে হচ্ছে যে মানুষজনকে আরও রেলিভেন্ট করা যায় সেই বিষয়টি নিয়ে সোচ্চার রয়েছি। এবং আমাদের ইনকিলাব মঞ্চ ইউকে যেভাবে হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় একটি দাবি ছিল যে জুলাই সনদের পাশাপাশি আমাদের জুলাই যারা শহীদ রয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, যে সেই জুলাই যারা খুনি রয়েছে তাদের বিচার নিশ্চিত করা, সেখানেও আমরা মন্থর গতি দেখতে পাচ্ছি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আন্তর্জাতিক পর্যায়ে অ্যাডভোকেসি করছি। বর্তমানে ইতিমধ্যে আমরা গুম খুন নিয়ে ইউকে পার্লামেন্টে আমাদের একটি অধিবেশন ছিল, সেখানে আমরা পার্টিসিপেট করেছি। তো আমাদের পরবর্তী প্ল্যান রয়েছে যে আমাদের সম্পূর্ণ ইউরোপ জুড়ে একটি ট্যুর করে এবং সেখানে হচ্ছে যে মানুষজনকে কানেক্ট করা এবং সেখানকার পার্লামেন্টগুলো এবং এমপিদেরকে হচ্ছে যে কানেক্ট করে এই বিষয়গুলোর ব্যাপারে একটি আন্তর্জাতিক জনমত তৈরি করা। কারণ আপনি জানেন জাতিসংঘের একটি রিপোর্ট যেটি হচ্ছে সারা বিশ্বে হচ্ছে যে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং সবাই এই বিষয়টিতে হচ্ছে যে একমত যে বাংলাদেশে এরকম একটি ব্রুটাল গণহত্যা হয়েছিল। এই বিষয় নিয়ে কোনো দ্বিমত নেই, যদিও বর্তমান পতিত আওয়ামী লীগ চেষ্টা করছে এটিকে কোনোভাবে রিভিউ করা যায় কিনা, কিন্তু জাতিসংঘ সরাসরি এটি নাকচ করে দিয়েছে। তো এরকম স্ট্রং ডকুমেন্টেশন যখন আমাদের হাতে রয়েছে, আমাদের অনেক শক্ত যুক্তি এবং শক্ত দাবি রয়েছে বিশ্ব সবার কাছে উপস্থাপন করার জন্য যে বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছিল এটি সরাসরি জাস্টিস প্রয়োজন, এবং এই অ্যাডভোকেসিটি আমরা সম্পূর্ণ ওয়ার্ল্ড ওয়াইড করছি এবং বাংলাদেশি ডায়াসপোরা কমিউনিটি সবাই স্বাচ্ছন্দ্যে আমাদের সাথে সংযুক্ত হচ্ছে। তো আমাদের মনে হয় যে এই কাজগুলো আমরা প্রতিনিয়ত চালিয়ে যাব, এই বিষয় নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। অসংখ্য ধন্যবাদ। রফিক হান্নান ভাই, যদি আমাদেরকে বলেন যে আপনি অ্যাজ এ ইউরোপের দায়িত্বে আছেন, ইউকে নতুন কমিটির আপনি ইম্প্যাক্ট টিমে কাজ করছেন এবং আপনি এখানকার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন, মেম্বার সেক্রেটারি হিসেবে, আপনার কি পরিকল্পনা আপনাদের এই মেসেজটিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্যে বা আন্তর্জাতিক মহলগুলোতে ছড়িয়ে দেওয়ার জন্য আপনার পরিকল্পনা? এটা যেটা ডক্টর সাহেব বললেন যে এই যেগুলো আমরা অলরেডি অ্যাচিভ করছি, কমিটিতে হলো, আমরা সব শহরে যাচ্ছি এবং যাব মানুষের মাঝে অ্যাওয়ারনেস সৃষ্টি করা। আর ইউকে পার্লামেন্টে আমরা ওইটা নিয়ে আলোচনা করছি, গুমকেন নিয়ে, এটা জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে, ওসমান হাদির বিচার নিয়ে আলোচনা হয়েছে। নেক্সট স্টেপ যেটা উনি যেভাবে বললেন যে আমরা এই দেশের যারা এমপি আছেন সবার কাছে আমরা লিখবো, কানেক্ট করব, বুঝাবো, সাংস্কৃতিক, রাজনৈতিক, ডিপ্লোম্যাটিক সব পর্যায়ে সারা বিশ্বকে কীভাবে কানেক্ট করা যায় বাংলাদেশ সম্বন্ধে, ওইটা নিয়ে আমরা কাজ করছি। অসংখ্য ধন্যবাদ।
ডক্টর নাকিব কামরান ভাই, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ওভারঅল আপনাদের ইনকলাব মঞ্চের বর্তমান অবস্থা সম্পর্কে এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু বলেন। ইনকিলাব মঞ্চ তার নিজস্ব গতিতে, নিজস্ব শক্তিতে আগের মতোই বলিয়ান রয়েছে এবং জাবের জুমা তারা নিজস্ব পদে বহাল রয়েছে। ইনকিলাব মঞ্চ নিয়ে কোনো ধরনের সংশয়ের অবকাশ নেই। সাময়িক সময়ের জন্য কিছু হয়তো বা কনফিউশন তৈরি হয়েছিল, এটি নিয়ে আর কনফিউশন রয়নি, ক্লিয়ার হয়ে গিয়েছে অলরেডি। ইনকিলাব মঞ্চ যেরকম বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যে নতুন একটি রেভলিউশন তৈরি করেছে এবং বাংলাদেশে আধিপত্যবাদের বিরুদ্ধে যে একটি শক্ত অবস্থান তৈরি করেছে ওসমান হাদি, সে জায়গা থেকে ওসমান হাদিকে আপনারা সবাই পছন্দ করেন, সবাই ভালোবাসেন, উজাড় করে ভালোবাসেন। আপনারা এখনও ওসমান হাদির কবরের সামনে যে আপনাদের চোখের পানি ফেলেন, এই বিষয়গুলো আমরা সমগ্র বিশ্ব থেকেই আমরা দেখছি। আপনাদের প্রতিক্রিয়াগুলো আমরা প্রতিনিয়ত আমরা আন্দোলিত হই। তো ইনকিলাব মঞ্চ নিজস্ব গতিতে বলিয়ান থেকে সামনে এগিয়ে যাবে। আপনারা সবাই ইনকিলাব মঞ্চের সাথে থাকবেন এবং ইনকিলাব মঞ্চ যেভাবে হচ্ছে যে তাদের কার্যক্রমগুলো পরিচালিত করছে, তাদের সাথে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে আমাদের সাথে থাকবেন এবং সারা বিশ্বব্যাপী সবার কাছে আমার আবেদন যে ইনকিলাব মঞ্চ যে ইনসাফের লড়াই কায়েম করে রেখেছে, আধিপত্যবাদ বিরুদ্ধে যে লড়াই আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে এই লড়াই অংশগ্রহণ করুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। রফিক হান্নান ভাই, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনাদের পরিকল্পনা, বিশেষ করে আপনি ইউরোপের দায়িত্বে আছেন, ইউকের দায়িত্বে আছেন, আপনি যদি বলেন। আমরা ইউরোপে থাকি, আমাদের মন তো সবসময় দেশেই পড়ে থাকে, আমরা দেশের জন্য কাজ করি। আমরা আগে শুধুই আমাদের পরিচয় ছিল রেমিডেন্স যোদ্ধা, বাংলাদেশের রাজনীতিতে পলিসি মেকিংয়ে আমাদের অত বেশি ইমপ্যাক্ট ছিল না, কিন্তু এখন শুরু হয়েছে, আমরা করতেছি। আমরা যা কিছু করছি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বার্থে করছি। যেটা আপনি বললেন যে বাংলাদেশে কি কোনো থিঙ্ক ট্যাঙ্ক ছিল, ওরা কিভাবে অ্যাডভাইস করতো, আমরা বাংলাদেশে যাতে একটা বাংলাদেশপন্থী সংস্থা, থিঙ্ক ট্যাঙ্ক, রিসার্চ সব কিছু গড়ে উঠতে পারে, ওই জন্যই আমরা কাজ করতেছি। বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের মানুষের পুরোপুরি গণতান্ত্রিক সচেতনতা ক্রিয়েট করার জন্য যতটুকু যা লাগে এগুলোই আমরা কাজ করছি। এটি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। অসংখ্য ধন্যবাদ ডক্টর কামরান ভাই এবং রফিক হান্নান ভাই, আপনাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় শরীক হওয়ার জন্য। আগামীতে হয়তো আরও অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত আপনারাই আসবেন অথবা অন্য কোনো নতুন গেস্ট আসবে। সম্মানিত দর্শক, আপনারা দেখছিলেন জুলাই যে সনদ বাস্তবায়ন নিয়ে যে জটিলতা বাংলাদেশে তৈরি হয়েছে এবং এই জুলাই সনদ আদৌ কি বাস্তবায়ন হবে কিনা, অথবা জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিজম কি আবারও ভিন্ন রূপে ফিরে আসবে কিনা, এটিই ছিল আমাদের মূল আলোচনার বিষয়। আমরা দেশের কথা অনুষ্ঠানে LB24-এ আপনারা জানেন আমরা দেশ নিয়ে, দেশ ভাবনা নিয়ে কথা বলে থাকি। এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছি বা বলার চেষ্টা করে যাচ্ছি আমরা, যেই বিষয়টি বাংলাদেশের অপামর জনসাধারণের ব্যক্তি জীবনের একটি বড় প্রভাব বিস্তার করে। মানুষের জীবন, রক্ত এবং তাদের পঙ্গুত্ব বরণের মাধ্যমে যে বিপ্লব সংগঠিত করলো, সেই বিপ্লবকে আসলে ব্যর্থ হয়ে যাবে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, এবং হলে এটি কি আসলে কিভাবে এটি বাস্তবায়ন হবে সেটিও আমাদের জানার বিষয় এবং দেখার বিষয়। সেজন্যই আপনারা আমাদের সাথে LB24-এর পর্দায় চোখ রাখবেন, আমাদেরকে দেখতে থাকবেন। আমরা বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের বর্তমান, এগুলো নিয়ে আমরা আপনাদের সাথে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদের আলোচনা শেয়ার করব। আপনারা আপনাদের যুক্তি এবং বুদ্ধি তুলে ধরবেন এবং আপনারা সারা বিশ্বে আপনাদের মতামত সৃষ্টি করবেন এবং আপনাদের বাংলাদেশে যেটা সঠিক, বাংলাদেশের জন্য যেটি সঠিক, আগামী বাংলাদেশ যাতে একটি স্বনির্ভর এবং একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়, সেটিই মূলত আমাদের লক্ষ্য। আমরা কারোর সাথে বিভেদের জন্যে আসলে এই ধরনের আয়োজন করি না। আমাদের আয়োজন থাকে রাষ্ট্রকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি এবং সেটিকে আমরা কিভাবে একটি পর্যায়ে নিয়ে যেতে পারি যাতে একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে বাংলাদেশ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন গ্রুপগুলো তারা তাদের নিজস্বতা দিয়ে তারা সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিতি ঘটানোর চেষ্টা করে যাচ্ছে এবং বিদেশে যারা আছেন তারাও চেষ্টা করে যাচ্ছেন কিভাবে বাংলাদেশের সাথে আরও বেশি সম্পৃক্ত থেকে বাংলাদেশকে সারা বিশ্বের বুকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে তুলে ধরতে পারে, সেটি নিয়ে কাজ করছে। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। আগামীতে আবারও কোনো প্রোগ্রামে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্তই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউরো বাংলা ট্যুরস বারিয়াম থাকি 2027 সালের হজ বাংলাদেশ হইয়া আমরা বুকিং নিলাম।
হজের রেজিস্ট্রেশন মেয়াদ 26 সেপ্টেম্বর পর্যন্ত। মক্কাতে আমরা সাফা টাওয়ারও নিয়ে রাখবো ইনশাআল্লাহ, মদিনাত স্মাইস্তান আল হারসিয়াত নিয়ে রাখবো ইনশাআল্লাহ। আমরা স্টার্টিং পয়েন্ট 5 স্টার হোটেল 7200, ইকোনমি প্যাকেজ 5500। আপনারা আইজও আমরা সাথে যোগাযোগ করুকা, বুকিং দৌকা ইনশাআল্লাহ।